তো কন্ডিশনাল সেন্টেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক বলতে পারেন। এই জায়গাটা থেকে স্পেশালি কমপ্লিটিং সেন্টেন্স বলেন, সেন্টেন্স মেকিং বলেন, ব্যাপক পরিমাণ কাজে লাগে আর কি। হ্যাঁ, নেই তো আমরা প্রথমে কন্ডিশনাল সেন্টেন্সের বেসিক বিষয়টা বলে নেই। হ্যাঁ, তো দেখেন আমরা ছোটবেলা থেকে যে বিষয়টা জেনে আসছি, আমরা সবাই জানি যে কন্ডিশন মানে হলো শর্ত। আবার আমরা একটা কন্ডিশন পড়ে আসছি যার মানে হচ্ছে অবস্থা। হ্যাঁ, সো কন্ডিশন মানে হলো শর্ত, কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো শর্তযুক্ত বাক্য বা শর্তমূলক বাক্য, বা যেই বাক্যের সাথে শর্ত যুক্ত থাকে সেই বাক্যটাকে আপনার কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। আমরা নরমালি ইফ যুক্ত বাক্যগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলি। এছাড়াও এই যে আনলেস যুক্ত বাক্যগুলোকেও আপনারা পড়েছেন। কিছু কিছু ক্ষেত্রে ইন কেস এই শব্দটাও আমাদের কাজে লাগে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসেন, এই যে ইফ শব্দের অর্থ হলো যদি অথবা লয়কারে লে। ভাই, এই যে আপনারা যারা আমার সাথে এই রিটেন ব্যাচটাতে আছেন, যারা আমার সাথে রিটেন প্লাস এই ব্যাচটাতে আমাদের এনটিআরসি এর স্কুল লেভেলের শতভাগ কভার হয়ে যাবে, যারা এই ব্যাচটাতে আছেন আমাদের এই পেইড ব্যাচটাতে, আপনাদেরকে বলে রাখি ভাই, লেখার ক্ষেত্রে স্পেশালি আপনি অনুবাদ যখন করতে যাবেন ভাই, অনুবাদের ক্ষেত্রে দেখবেন বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে গেলে আমরা অনেক সময় কন্ডিশনাল সেন্টেন্স ধরতে পারি না। যখন আপনি একটা বাক্যের দুটো অংশ পাবেন, যেখানে একটা অংশে লয়কারে লে আছে, আপনি গ্যারান্টি ধরে নেবেন এই জায়গাটাতে আপনাকে ইফ লিখতে হবে। যেমন আমি বাংলাই বলি, আপনি এই কথাটা এইভাবে লিখতে পারেন যে যদি তুমি ডাকো আমি আসবো। তাহলে খেয়াল করেন ভাই, যদি তুমি ডাকো আমি আসবো। এই যদি তুমি ডাকো না বলে কি বলতে পারেন ভাই, আপনি কিন্তু ইজিলি এইভাবে বলতে পারেন তুমি ডাকলে আমি আসবো। এই যে দেখেন লয়কারে লে আছে, যদি তুমি ডাকো আমি আসবো না বলে আপনি তুমি ডাকলে আমি আসবো বলতে পারেন। একইভাবে দেখেন আমরা এইভাবে বলতে পারি ভাই, যদি যদি জানুয়ারি যায়, যদি জানুয়ারি যায় ফেব্রুয়ারি আসে, ফেব্রুয়ারি আসে। এই কথাটাই আপনি এভাবে বলতে পারতেন ভাইজান, যে জানুয়ারি গেলে ফেব্রুয়ারি আসে, জানুয়ারি গেলে, এই যে দেখেন লয়কারে লে আছে, জানুয়ারি গেলে ফেব্রুয়ারি আসে। যদি আমি তাকে দেখি আমার ভালো লাগে, না বলে আপনি কি বলতে পারেন তাকে দেখলে আমার ভালো লাগে। এভাবে নিয়মিত, যদি তুমি নিয়মিত পড়াশোনা করো তাহলে গোল্ডেন এ প্লাস পাবে, না বলে কি বলতে পারেন নিয়মিত পড়াশোনা করলে তুমি গোল্ডেন এ প্লাস পাবে। সো মূল বিষয়টা যা দাঁড়াচ্ছে আর কি ভাই, আপনি যখন দেখবেন একটা অংশের সাথে লয়কারে লে আছে, আপনি ধরে নেবেন যে এই বাক্যটা দিয়ে কন্ডিশন বা শর্ত বোঝানো হচ্ছে। সো এই যে কন্ডিশনাল সেন্টেন্স, এটা বোঝার জন্য আপনাকে খুব বেশি হায়ার লেভেলে জাম্প করার দরকার নাই, খুব অ্যাডভান্স গ্রামার জানারও দরকার নাই। আপনি ইজিলি এই যে লয়কারে লে দেখে বা যদি দেখে ইফ বা ইফ দেখে যদি অথবা লয়কারে লে লিখতে পারেন। ধরেন আপনি একটা প্যাসেজ ট্রান্সলেট করছেন, বারবার যদি লিখলে তো আসলে ভালো লাগবে না ভাই। হ্যাঁ, বারবার যদি লিখলে কি ভালো লাগে বলেন? ভালো লাগবে না। আপনি বারবার যদি না লিখে কিছু মানে একটা জায়গায় যদি লিখলেন আর একটা জায়গায় লয়কারে লে লিখলেন, শুনতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই আর কি। তো দেখেন, ইফ যুক্ত বাক্য দ্বারা সাধারণত, আমি এখানে সাধারণত বলছি, সবসময় হবে এরকম না, সাধারণত সবসময় শর্ত বা কন্ডিশন বোঝায়। এজন্য ইফ যুক্ত বাক্যগুলোকে শর্তযুক্ত বাক্য বা কন্ডিশনাল সেন্টেন্স বলে। তবে এই যে ইফের বাংলা যেটা বললাম, লয়কারে লে যেমন হবে, খেয়াল করেন, লয়কারে লে যেমন হয়, ইফের বাংলা যদি যেমন হয়, ঠিক তেমনি আপনারা যখন ন্যারেশন নিয়ে আলোচনা দেখবেন সেখানে বুঝতে পারবেন ইফের বাংলা, দেখেন আমরা বললাম যদি হতে পারে, ইফের বাংলা লয়কারে লে হতে পারে, ইফের বাংলা কি না হতে পারে, যেমন সে ডেকেছে কিনা, গিয়েছে কিনা, জেনেছো কিনা ইত্যাদি। হ্যাঁ, এরকম হতে পারে আর কি ভাই। তাহলে আসেন আমরা একটু দেখে নিই
যেমন ধরে নেন আপনি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তনটা দেখেন, যে হি টোল্ড মি, সে আমাকে বলল, উইল ইউ গো, তুমি কি যাবে? আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করলে টোল্ড এর জায়গায় আস্কড লিখতে হয়। হি আস্কড মি, সে আমাকে প্রশ্ন করলো। আর আপনারা জানেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা উঠায় দিয়ে যদি সেটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আমরা সেখানে ওয়েদার বা ইফ লিখতে পারি। আমি এখানে ইফ লিখলাম, এবার সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়ে গেল আই, উইলটা পেছনে গিয়ে হয়ে গেল উড, গো এর কোনো চেঞ্জ হবে না। আপনারা পড়ে আসছেন রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে, দেখে আসছেন যে মডাল, সেটা প্রেজেন্ট মডাল হোক আর পাস্ট মডাল হোক, মডালের পরে ভার্বের বেস ফর্ম হয়। এরপরে প্রশ্নবোধক দেওয়া যাবে না, কারণ আমরা জানি ন্যারেশন চেঞ্জ করলে সেটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অবজেক্টিভ, হোয়াট এভার দ্য ডিরেক্ট স্পিচ ইজ, ইনডিরেক্ট স্পিচ অলওয়েজ উইল বি ইন অ্যাসার্টিভ। ডিরেক্টে যাই থাকুক, ইনডিরেক্টে গিয়ে বা ইনডাইরেক্টে গিয়ে অ্যাসার্টিভ হয়। সো এই যে আমরা এখানে অ্যাসার্টিভ লিখে ফেলছি। এইবার আপনি যদি জাস্ট এই জায়গাটাতে একটু খেয়াল করেন, দেখেন সে আমাকে বলল তুমি কি যাবে, সে আমাকে প্রশ্ন করলো আমি যাব কি না। এই বাক্যটাতে ভাই দেখেন ইফ দিয়ে কিন্তু কি না বোঝাচ্ছে, এই বাক্যটাতে ইফ দিয়ে কি না বোঝাচ্ছে, অর্থাৎ যাব কিনা, খাবো কিনা, দেখেছে কিনা, গিয়েছিলাম কিনা, ডেকেছে কিনা, এসেছে কিনা, এই কি না বোঝানোর জন্য আমরা ইফ বা ওয়েদার ব্যবহার করতে পারি। প্লিজ এই ইফটাকে ভুলেও কিন্তু আপনারা কন্ডিশনাল সেন্টেন্স বললেন না, কারণ এইটা কোনো কন্ডিশন বা শর্ত বোঝায় নাই। সো যে জিনিসটা আপনি বুঝতে পারছেন যে ইফের বাংলা যদিও বলা যায়, লে বলা যায়, এই দুটো ক্ষেত্রে আমরা এটাকে কন্ডিশনাল সেন্টেন্স বলি। তবে যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট ন্যারেশন করব, অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হলে আমরা ইফ বা ওয়েদার লিখতে পারি, যেটা কন্ডিশনাল সেন্টেন্স নয়, যার বাংলা হচ্ছে কিনা। আই হোপ এতটুকু বুঝতে পারছেন ইনশাআল্লাহ। ওকে ভাই, তাহলে এই জায়গাটাতে আমরা কি বলেছিলাম ইজিলি বুঝতে পারবেন। তো আমরা বললাম যে ইফ এর অর্থ হলো যদি অথবা লয়কারেলে ইফ যুক্ত বাক্য দ্বারা সাধারণত সবসময় শর্ত বা কন্ডিশন বোঝায়, এজন্য এদেরকে শর্তযুক্ত বা কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা লেখা আছে, সেটা হলো কন্ডিশনাল সেন্টেন্স গুলো সাধারণত 4 প্রকারের হয়। এই যে কন্ডিশনাল সেন্টেন্স যেগুলোকে দেখছেন, এগুলোকে আমরা সাধারণত 4 ভাগে ভাগ করতে পারি। যদিও আমরা ছোটবেলায় পড়েছিলাম কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে গিয়ে 3 রকমের, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। একটু বড় হয়ে জেনেছেন 4 রকমের, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন এন্ড জিরো কন্ডিশন। মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে আজকে 6 রকমের কন্ডিশনাল সেন্টেন্স দেখাবো। তবে এটা যেহেতু রিটেন ব্যাচ, আমি এখানে প্রিলির কথা না বললেও চলে, তারপরও আপনাদেরকে একটু বলি। যদি আপনাকে এই ধরনের প্রশ্ন কখনো আসে না, সিলি কোয়েশ্চেন না করলে এই ধরনের কোয়েশ্চেন আসে না যে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার। ভাই এর বাইরেও একটা কন্ডিশন আছে যেটার নাম হচ্ছে গিয়ে মিক্সড কন্ডিশন। হ্যাঁ, এগুলো নিয়ে আমি আজকে কথা বলছি না, আমরা যখন পরবর্তীতে কমপ্লেক্স বা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে ট্রান্সলেট করা শিখবো সেখানে গিয়ে আলোচনা করবো, আপাতত যাচ্ছি না। এর বাইরেও আছে কিন্তু মিক্সড কন্ডিশন, আপনারা নেটে সার্চ দিলে পেয়ে যাবেন, ইন্টারনেটে বা আপনারা যদি ইউটিউবে সার্চ করেন পেয়ে যাবেন। আমরা ওইদিকে যাচ্ছি না, আমাদেরকে পড়ানো হয়েছে জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এন্ড থার্ড কন্ডিশন। বাট এর বাইরেও আপনি পাবেন ইমাজিনারি পাস্ট বা আনরিয়াল পাস্ট, যেটাকে অনেকে সেকেন্ড কন্ডিশনের সমতুল্য ধরে। এছাড়াও আরেক ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আছে যেটার নাম হচ্ছে ইম্পারেটিভ কন্ডিশন। তো ওগুলো আমরা বাদ দিয়ে আমাদেরকে প্রশ্ন করলে সাধারণত আমরা এটাই বলবো, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন এন্ড জিরো কন্ডিশন। এই হলো গিয়ে কন্ডিশনের ব্যাপার স্যাপার। আসেন তাহলে আমরা এবার একটু দেখে নেই কোন জায়গায় কোন কন্ডিশন লিখবো বা কোন কন্ডিশনে কিভাবে লিখতে হয়। তো আমরা একদম প্রথম অংশটাতে দেখতে পাচ্ছি, এইটা হলো আমাদের ফার্স্ট কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশনটা কি বলা হচ্ছে দেখেন, এই ফার্স্ট কন্ডিশনে যা বলা হয় মূলত সেইটা আমি আপনাদেরকে এখানে লিখে দেখাই। হ্যাঁ, ফার্স্ট কন্ডিশন। তো ভাই এই ফার্স্ট কন্ডিশন বা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বা কন্ডিশনাল সেন্টেন্সের যে ফার্স্ট যে অংশটা, এইটা আমাদেরকে অনেক সময় ছোটবেলায় এইভাবে পড়ানো হয়েছে। কিভাবে পড়ানো হয়েছে আমাদেরকে, যে ইফ যুক্ত অংশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের অংশে ফিউচার ইনডিফিনিট হয়। দেখেন আমাদেরকে পড়ানো হয়েছে ইফ যুক্ত অংশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের অংশে ফিউচার ইনডিফিনিট হয়।
এখন প্রশ্ন হচ্ছে এটা কি শতভাগ কারেক্ট, আবার এটা কি শতভাগ ভুল? ভাই এটা শতভাগ কারেক্টও না, শতভাগ ভুলও না। বাট সমস্যাটা হচ্ছে কি, আপনি যখন শিখবেন আপনি পুরোটাই শিখেন, কিছু রাখবেন কিছু ঢাকবেন, তা তো হওয়া উচিত না। যদি এই স্ট্রাকচারটাতেই যান তাহলে আপনি এরকম পাচ্ছেন যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার্স, আর ইফটা যদি বাক্যের প্রথমে থাকে তাহলে কমা দিতে হয়, মানে এই স্ট্রাকচারে যদি যান। আর পরের অংশ কি হচ্ছে, সাবজেক্ট প্লাস আমরা জানি ফিউচার টেন্সে শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স, এরকম হয়। এটা যদি আমরা একটা এক্সাম্পলে যাই তাহলে বাবা এরকম হবে যে ইফ হি হেল্পস মি, যদি সে আমাকে সাহায্য করে, আই উইল গেট এ প্লাস, আমি এ প্লাস পাবো। তা আমাদেরকে বইগুলো সাধারণত এইটাই শিখায়। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে দেখেন, এই যে ফার্স্ট কন্ডিশনটা এটা কিন্তু এরকমও হইতে পারতো বাবা, হ্যাঁ এটা এইরকমও হইতে পারতো, বাট যেটা আমাদেরকে আসলে শেখানো হয় না সেটা হচ্ছে আপনার ইফ যুক্ত অংশটাতে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকতো, অর্থাৎ সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার্স, পরের অংশটাতে দেখেন কত কিছু হতে পারে। এখানে শুধু ফিউচার ইনডিফিনিটে আমাদেরকে আটকে রাখলো, এই জায়গাটাতে দেখেন আমাদেরকে শ্যাল এবং উইলের মধ্যে আটকে রেখেছে। মজার ব্যাপার হচ্ছে এখানে শুধু শ্যাল উইল না, আর অনেকগুলো মডেলই বসতে পারে। শ্যাল উইল যেমন বসতে পারে, তেমনি ক্যান বসতে পারে, তেমনি মেই বসতে পারে, তেমনি মাস্ট বসতে পারে, তেমনি এই জায়গাটাতে শুড বসতে পারে, এই জায়গাটাতে বাবা হ্যাভ টু অথবা হ্যাজ টু বসতে পারে, তারপরে বসতে পারে ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স। এখন সমস্যাটা কোন জায়গায় হলো তাহলে? সমস্যাটা হয়েছে এই জায়গাটাতে। দেখেন আমাদেরকে বলা হলো যে সামনের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের অংশে ফিউচার ইনডিফিনিট হয়, অর্থাৎ শ্যাল আর উইল হয়। বাবারে, শ্যাল আর উইল ছাড়া আরো অনেক কিছু হয়তো, যেমন দেখেন ক্যান হয়, মে হয়, মাস্ট হয়, শুড হয়, হ্যাভ টু হয়, হ্যাজ টু হয়, তারপরে V1 হয়। এই যে আপনাকে শুধু শ্যাল উইলের মধ্যে বন্দি রাখা হলো, আপনাকে বলা হলো দুইটা, কিন্তু এখানে বসতে পারে কয়টা? দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এই আটটা মডেল, মানে এগুলো মডেল হ্যাভ টু হ্যাজ টু সেমি মডেল হিসেবে কাজ করে। এই যে এতগুলো জিনিস আপনাকে আমাকে শেখানো হলো না, না শেখানোর কারণে কি হলো, আমি যাব সেই জায়গাতে। তো দেখেন এই বাক্যটাকে আমরা যদি এইভাবে বলি তাহলে আমি এখানে কি পেলাম, যদি সে আমাকে সাহায্য করে আমি এ প্লাস পাবো। আপনি চাইলে এখানে উইল না লিখে শ্যাল লিখতে পারতেন। এই বাক্যটাই বাবা আমরা চাইলে এইভাবে লিখতে পারতাম। দেখেন আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারতাম, ইফ হি হেল্পস মি, যদি সে আমাকে সাহায্য করে, আই শ্যাল, আই উইল, আই ক্যান, আই মে, আই মাস্ট, I should, I have to get a plus। এইবার আপনি জাস্ট এই জায়গাটা একবার চিন্তা করে দেখেন তো ভাই এই জায়গাটাতে কত কিছু হইতে পারে। বাংলায় যদি চিন্তা করি আমরা এখানে বলবো যদি সে আমাকে সাহায্য করে, I shall অথবা I will get a plus, আমি a plus পাবো। কিন্তু আপনি যদি এভাবে বলতেন যে যদি সে আমাকে সাহায্য করে, I can get a plus, আমি a plus পেতে পারি, তার মানে আমার a plus পাওয়ার সামর্থ্যটা, ক্যান দিয়ে সামর্থ্য বোঝায়, কেউ কোনো কিছু করতে পারে, সামর্থ্য আছে এরকম বোঝালে আমরা ক্যান লিখি। আবার কেউ কোনো কিছু করতেও পারে নাও পারে, নাও পারে, 50-50 চান্সেস, এরকম ক্ষেত্রে আমরা মে ব্যবহার করি, যে যদি সে আমাকে সাহায্য করে I may get a plus, আমি a plus পেতেও পারি নাও পারি, পাওয়ার সম্ভাবনাই বেশি, নাও পাইতে পারি। আবার দেখেন আপনি মাস্ট দিয়ে বলতে পারেন যে যদি সে আমার সাহায্য করে আমি অবশ্যই এ প্লাস পাবো, আই মাস্ট গেট এ প্লাস। দেখছেন তাহলে সবগুলোই কারেক্ট। আবার দেখেন আপনি এভাবে বলতে পারেন ইফ হি হেল্পস মি, যদি সে আমার সাহায্য করে, আই শুড গেট এ প্লাস, যদি সে আমাকে সাহায্য করে আমার উচিত এ প্লাস পাওয়া, কারণ যাদেরকে সাহায্য করছে তারা এ প্লাস পেয়ে গেছে। ওকে, এরপরে বাবা এই যে হ্যাভ টু অথবা হ্যাজ টু, আমরা জানি এই যে হ্যাভ টু এবং হ্যাজ টু এটার বাংলা হচ্ছে তে হবে।
যেমন আই হ্যাভ টু গো, আপনি যদি বলেন আই হ্যাভ টু গো, বাংলা কি? আমাকে যেতে হবে। চাইলে একটু জোর দিয়ে অবশ্যই বলতে পারেন আমাকে যেতেই হবে। এবার দেখেন যদি সে আমাকে সাহায্য করে, আই হ্যাভ টু গেট এ প্লাস, আমাকে এ প্লাস পেতেই হবে, কারণ তার সাহায্য পেয়েছি, এ প্লাস না পেলে মুখ দেখাইতে পারবো না। তার মানে বাবা দেখেন হইতে পারতো শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, শুড, হ্যাভ টু, বাট আপনারে আমাকে জাস্ট এই দুটো শ্যাল এবং উইলের বেড়া জালে আটকে দেওয়া হলো। এই আটকে দেওয়ার কারণে আপনি আমি কি অনেক আগায় গেছি? আসেন আগায় গেছি নাকি পিছায় গেছি সেটা আপনাদেরকে আমি একটু দেখাই, ঠিক আছে? সেটা আমি একটু আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি আপনাদের জন্য এখানে একটা কোয়েশ্চেন দিয়ে রাখছি। এই প্রশ্নটা হচ্ছে দাদা একটা পরীক্ষায় আসা কোয়েশ্চেন। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা পরীক্ষায় আসা প্রশ্ন। দেখি আপনাদের মধ্যে থেকে কে বলতে পারেন এই প্রশ্নটার উত্তর কি হওয়া উচিত। কুইকলি আনসার করবেন। হ্যাঁ, দেখি আপনাদের মধ্য থেকে কে বলতে পারেন এই প্রশ্নটার আনসার কি হওয়া উচিত। কিন্তু মাশাআল্লাহ দেখছেন যে অনেকেই কমেন্ট করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন তাহলে আমরা একটু মিলায় দেখি ভাই, একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আমরা অনেক সময় দেখবো আমাদেরকে প্রথম অংশটা দেয়া আছে, আমাদের দ্বিতীয় অংশ লিখতে হবে। অনেক সময় দ্বিতীয় অংশ দেয়া থাকবে, আমাদেরকে প্রথম অংশ লিখতে হবে। ভাই দেখেন তো এইখানে ইফ ইউ বাকিটা দেয়া আছে আর কি। পরের অংশে আছে ইউ হ্যাভ টু প্র্যাকটাইজ। এই যে ইউ হ্যাভ টু প্র্যাকটাইজ আমরা একটু আগে দেখে আসছি ভাই। হ্যাঁ, আমরা এই যে একটু আগে দেখে আসছি যে যদি হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে সেক্ষেত্রে আগের অংশে V1 হয়। তাহলে আমাদের এইটা আর বোঝার বাকি থাকতেছে না ভাই। দেখেন আমরা কিন্তু একটু আগে দেখলাম যে আমরা একটু আগে দেখছি যে ইফ যুক্ত অংশে যদি সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার্স থাকে, পরের অংশে আমরা সাবজেক্ট প্লাস আমরা চাইলে শ্যাল লিখতে পারি, আমরা চাইলে উইল লিখতে পারি, আমরা চাইলে মে লিখতে পারি, আমরা ক্যান লিখতে পারি, আমরা মাস্ট লিখতে পারি, আমরা শুড লিখতে পারি, ইভেন আমরা এই যে দেখেন হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস V1 প্লাস বাকি অংশ লিখতে পারি। এখন বাবা আমাদেরকে এই জায়গাটায় কি করছে দেখেন, এখানে কিন্তু এই যে সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস V1 দেয়া, তার মানে আমার সামনের অংশে V1 দরকার। তাহলে এই জায়গাটাতে আমার কি হবে উত্তরটা? want। ওকে, সো পরের অংশে হ্যাভ টু দেখে বোঝা যাইতেছে যেহেতু পরের অংশে হ্যাভ টু প্লাস V1 দেয়া আছে, তার মানে সামনের অংশে ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাইলে ভাই আশা করি এটা বুঝা ফেলাইছেন। সো এইবার দেখেন তো ভাই আনসারটা কি হচ্ছে? 1 নাম্বার হচ্ছে। এখন দুর্ভাগ্যটা তাদের জন্য যারা আজীবন পড়ে আসছে ইফ যুক্ত অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরের অংশে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ভাই এখানে তো আপনি শ্যাল উইল পান নাই। তাহলে এই যে আপনাকে আজীবন যে শ্যাল এবং উইল পড়ানো হলো এটা তো শতভাগ টিকলো না দাদা। এটা কি শতভাগ টিকলো না। সো আপনি যখন একটা টপিক পড়ছেন আল্লাহর ওয়াস্তে টপিকটা ফাটাফাটি পড়েন, মোটামুটি পড়ার কোনো সুযোগ নাই। এই কথাটাই মূলত আমরা এতক্ষণ যা বলছি আপনাদেরকে সেই বিষয়টাই আমরা এখন এইখানে এসে দেখব। দেখেন, হ্যাঁ, সো ফার্স্ট কন্ডিশন দেখেন ইফ যুক্ত অংশে কি বলা হচ্ছে বাবা, যে ইফ যুক্ত অংশে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এটাও বলতে পারেন আপনার যদি মনে চায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এটাও বলতে পারেন। ইফ যুক্ত অংশে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট এরকম থাকলে পরের অংশে আপনি শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে অথবা শুড অথবা হ্যাভ টু হ্যাজ টু অথবা মাস্ট প্লাস V1 প্লাস অবজেক্ট এটা লিখতে পারবেন। এটার নামই হলো ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে, আচ্ছা তাহলে যেমন দেখেন আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছি। ইফ রূপা ফোনস মি, যদি রূপা আমাকে ফোন করে, এবার আমি যে কোনো একটা নিতে পারি, আই শ্যাল অথবা আই উইল টক টু হার। মাথায় রাখবেন কারোর সাথে কথা বলা বোঝাতে টক
উইথ না বসে টক টু বসে। তাহলে আমরা বলবো ইফ রূপা ফোনস মি, যদি রূপা আমাকে ফোন করে, আই শ্যাল টক টু হার, আই উইল টক টু হার, আমি তার সাথে কথা বলবো। আর আপনি যদি বলেন এভাবে যে যদি রূপা আমাকে ফোন করে তাহলে আমি তার সাথে কথা বলতে পারি, তার মানে আমার কথা বলার সামর্থ্য তখনই হবে, শর্ত হচ্ছে রূপার আমারে ফোন দিতে হবে, আমি ফোন টোন দিব না। তাহলে আমি কি বলবো দেখেন, ইফ রূপা ফোনস মি আই ক্যান টক টু হার, যদি রূপা আমারে ফোন করে আমি তার সাথে কথা বলতে পারি। আবার দেখেন এইখানে আমি মে লিখে রাখছি, ধরেন আমি একটা জরুরি কাজে ব্যস্ত আছি, রূপা আমাকে ফোন করলে আমি তার সাথে সেই কাজ ফেলে কথা বলতেও পারি, নাও পারি। অথবা ধরে নেন রূপা আমারে ফোন দিলে আমার আম্মু আমারে কিলাবে, পিটাবে, বকা দিবে, অথবা বউ আমারে দৌড়ানি দিবে, আল্লাহ মাফ করুক, এটা এইসব আমার নাই আর কি, হ্যাঁ জাস্ট বললাম আর কি। তো রূপা আমারে ফোন করলে ধরে নেন আমি কোনো কারণে তার ফোন ধরতেও পারি, নাও ধরতে পারি, তার সাথে কথা বলতেও পারি, নাও বলতে পারি। সে যেহেতু সম্ভাবনা 50-50, তাই আমি এখানে মে বলবো যে আই মে টক টু হার, আমি তার সাথে কথা বলতেও পারি, নাও পারি। আবার বলতে পারি যে রূপা যদি আমারে ফোন করে, আই শুড টক টু হার, আমার উচিত তার সাথে কথা বলা। মাস্ট দিয়ে বললে কি হবে, রূপা যদি আমারে ফোন করে আমি অবশ্যই তার সাথে কথা বলবো। আর যদি হ্যাভ টু দেই তাহলে রূপা আমাকে ফোন করলে বা যদি করে, আই হ্যাভ টু টক টু হার, আমার তার সাথে কথা বলতে হবে। এখন আপনাদের কাজ হচ্ছে গিয়ে ভাই এইরকম মিনিমাম 10 থেকে 12টা করে বাক্য তৈরি করা, যেটা ডেইলি ইউজ হয়, এরকম বাক্য তৈরি করবেন, এটা আরো বেটার হবে। হ্যাঁ, আচ্ছা, এই ছিল আমাদের ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে তো বাবা? তার মানে আমরা ফার্স্ট কন্ডিশনে কি শিখলাম, আমরা এটা শিখে আসলাম, এটা ছিল আমাদের ফার্স্ট কন্ডিশন, যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্রয়োজন যখন হবে তখন এস বা ইএস অথবা আইইএস যোগ করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে আমরা লিখতেছি আদার্স। এক্ষেত্রে পরের অংশ আমরা কি লিখছি বাবা, আমরা লিখছি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে অথবা মাস্ট অথবা শুড অথবা হ্যাভ টু, হ্যাঁ আমি নিচে লিখে দিচ্ছি, অথবা হ্যাজ টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম প্লাস আদার্স, এর নামই হলো দাদা ফার্স্ট কন্ডিশন। আমি ছোটবেলায় আমার মনে থাকতো না, তো আমি মনে রাখছি এইভাবে যে ইফ যুক্ত অংশে ভার্বের যত নাম্বার ফর্ম থাকে সেটা তত নাম্বার কন্ডিশন, আমি ছোটবেলায় এভাবে মনে রাখছি। হ্যাঁ, যদিও জিরো কন্ডিশনেও কিন্তু V1 থাকে। তাহলে আমরা মাথায় রাখবো ইফ যুক্ত অংশে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ওকে বাবা? আচ্ছা, এইটা আমরা যখন সেকেন্ড কন্ডিশন বানাই দিব তখন কি হবে দেখেন, এই যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স, তার মানে আগের অংশ ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা এটাকে জাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স বানাই ফেললাম। ঠিক আছে বাবা, পাস্ট ইনডিফিনিট বানাই ফেললাম। এইবার আমরা সাবজেক্ট প্লাস শ্যাল এবং উইল, এই দুটোর পাস্ট ফর্ম হচ্ছে উড, ক্যান এটার পাস্ট ফর্ম হচ্ছে কুড, মে এটার পাস্ট ফর্ম হচ্ছে মাইট। ঠিক আছে, মে পাস্ট ফর্ম হচ্ছে মাইট। আমরা হ্যাজ টুটা নিচে না লিখা উপরে লিখলাম। হ্যাঁ, হ্যাজ টু। এইবার দেখেন এই যে আপনি বলতে পারেন স্যার শুড এবং হ্যাভ টু তো পাস্ট ফর্ম আছে, হ্যাঁ আছে, বাট আমরা সেখানে যাচ্ছি না। হ্যাঁ, বই চাই বাবা, বই পাবেন। আসলে আমার ওয়াইফ অসুস্থ, বুঝছেন, আর দোয়া করেন আমার ওয়াইফের জন্য। আমার ওয়াইফ অসুস্থ, সে অলমোস্ট কমপ্লিট বেড রেস্টে আছে। এই আমার এখান থেকে গিয়ে বউরে হেল্প করতে হয়, বাচ্চাটা ছোট মানুষ, এর মধ্যে মা অসুস্থ, গ্রামে গেলাম, আমার নিজের অবস্থাও বেশি ভালো না। আমি মানে 31 তারিখেই, জানুয়ারি 31 তারিখের মধ্যেই বইটা বের করার ইচ্ছা ছিল, আরো কিছুদিন লেট হবে বাবা, আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, যারা বই পান নাই, যারা আমার মানে পেইড ব্যাচে আছেন, হ্যাঁ, যারা আনপেইড কোনো ক্লাস করে তাদেরকে তো আর আমি পিডিএফ দিচ্ছি না, আপনারা তো পিডিএফ গুলো পাচ্ছেন, যদিও বই আরো অনেক বেশি থাকবে প্র্যাকটিস অংশগুলো আর কি। তো দেখেন বাবা, যেটা বলতেছিলাম, সামনের অংশ যদি পাস্ট টেন্স বা পাস্ট ফর্ম থাকে আপনি জাস্ট মডেলগুলোর পাস্ট বানায় দেন। এরপরে দেখেন আপনি এই যে শ্যাল উইল শুড উড মানে যেটাই বলেন আর কি মডেল, সেটা পিওর মডেল হোক বা সেমি মডেল হোক, প্রেজেন্ট মডেল হোক বা পাস্ট মডেল হোক, মডেলের পরে ভাই সবসময় ভার্বের 1 নাম্বার ফর্ম বা বেস ফর্ম বসে প্লাস এই যে আদার্স। এই কন্ডিশনটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশন। ওই যেটা বলছিলাম, যেমনটা বলছিলাম যে ছোটবেলায় আমার মনে থাকতো না সেকেন্ড কন্ডিশন কি, তখন ফাঁকিবাজি একটা টেকনিক মনে রাখছি যে ইফ যুক্ত অংশে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে
সেটাই হলো সেকেন্ড কন্ডিশন। এইবার দেখেন 3 নাম্বার যেটা ভাই, সেটা হচ্ছে ইফ যুক্ত অংশে প্রথমে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এরপরে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট থেকে পাস্ট হয়েছে, এটাকে আমরা আরো বেশি পাস্ট বানাবো, মানে পাস্ট পারফেক্ট। সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস আদার্স। আমি বারবারই বলছি, ইফ যদি সামনে থাকে তাহলে প্রথম ক্লজের পরে কমা দিতে হয়, মাঝখানে থাকলে কোনো কমা টমা লাগে না। ফ্রি হ্যান্ড রাইটিং এর বই কি? না না ভাই, ফ্রি হ্যান্ড রাইটিং এর বই আপাতত পাচ্ছেন না। এইটা আমার মনে হয় এই বছরের আরো 7-8 মাস লাগবে, আমার কাজ চলতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই অংশটাতে আমরা যেই কাজ করব, যে মডেলগুলো আছে সেগুলো থাকবেই। আপনি যে কোনো একটা লিখতে পারেন, উড অথবা খুড, উড লিখতে পারেন, কুড লিখতে পারেন, আপনি চাইলে মাইট লিখতে পারেন। এক্সট্রা হবে আপনাকে হ্যাভ লিখতে হবে, অর্থাৎ উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 প্লাস আদার্স। এই কন্ডিশনটা হলো গিয়ে থার্ড কন্ডিশন। ওকে, থার্ড কন্ডিশন ওই যে যেমনটা বলছিলাম আর কি ভাই, থার্ড কন্ডিশনে ইফ যুক্ত অংশে ভার্বের থার্ড ফর্ম থাকে। ওকে, তো অনেকে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেন, এগুলো আপনারা বিভিন্ন বইও পাবেন এই কথাটা, যে ভাই সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনের মধ্যে পার্থক্য কি? ভাই দেখেন, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। যেমন ধরে নেন, আমি প্র্যাকটিক্যালি উদাহরণ দিই, বইগুলোতে এরকম পাবেন যে আপনি বলতেছেন যদি তুমি ডাকো আমি আসবো, তার মানে তুমি যখন ডাকবো আমি তখনই আসবো। এখনই ডাকতে হবে না, আগামীকালও ডাকতে পারো আমার, হয়তো আমি আগামীকাল আসবো বা পরশু আসবো তুমি ডাকলে। এখন আপনি বললেন যদি সে আমার দাওয়াত দিত তাহলে আমি বেড়াতে যেতাম। হ্যাঁ, এখন যদি সে আমাকে দাওয়াত দিত আমি তাহলে বেড়াতে যেতাম। এইটা বইগুলোতে পাবেন আপনারা, হ্যাঁ, ব্যাখ্যা করা আছে, যে কোনো বই দেখলেই পাবেন আপনারা। অবশ্য যে কোনো বই পাবেন বলাটা ঠিক না। তো অনেকে জিজ্ঞেস করে ভাই সেকেন্ড এবং থার্ড কন্ডিশনের মধ্যে পার্থক্য কি? দেখবেন ট্র্যাডিশনাল অনেক বই ব্যাখ্যাটা করেছে, হ্যাঁ, যদিও মডার্ন ইংলিশ এটা শতভাগ মিলে না। সেটা বলতেছে যে ধরেন আজ ধরবো কি, এটা তো আমরা জানি, আজকে হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ। আজকে হলো ফেব্রুয়ারির 1 তারিখ। তাহলে আমরা ধরে নিলাম আজ হচ্ছে গিয়ে এই যে 1/2/2025। ধরেন আমার বন্ধুর জন্মদিন হচ্ছে গিয়ে ধরে নেন 5/2/2025। তাহলে আজকে হচ্ছে গিয়ে 1 তারিখ, 5 তারিখে আমার ফ্রেন্ডের বার্থডে। এখন আমার এক ফ্রেন্ড বলল যে ভাই, আমার এক ফ্রেন্ডের বার্থডে, ধরে নেন এই ফ্রেন্ডের নাম কি? ফ্রেন্ডের নাম হচ্ছে রানা। তো রানার বার্থডে। এখন আমারে সাকিব নামের এক ফ্রেন্ড এসে জিজ্ঞেস করলো যে বন্ধু তুই কি রানার বার্থডেতে যাবি? খেয়াল করেন, তাহলে রানার বার্থডে এখনো আসে নাই। তখন আমি বললাম যে যদি রানা আমাকে দাওয়াত দেয় তাহলে আমি তার বার্থডেতে যাব। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। খেয়াল করেন, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এইবার সেকেন্ড কন্ডিশন হচ্ছে গিয়ে আমাকে ধরে নেন রানার বার্থডে অনুষ্ঠান এখনো হয় নাই, ঠিক আছে, রানার বার্থডে অনুষ্ঠান এখনো কমপ্লিট হয় নাই। তো আমার একজন বললো যে বন্ধু তুমি কি রানার বার্থডে অনুষ্ঠানে যাবা? আমি বললাম ভাই আমার তো এখনো দাওয়াত দেয় নাই, যদি দাওয়াত দিত তাহলে যেতাম। তার মানে এখনো দাওয়াত দেয় নাই, যেতাম বলতে যে একবার অতীতকালে যেতাম তা বোঝায় নাই কিন্তু। হ্যাঁ, সেক্ষেত্রে যদি দাওয়াত দিত, আমি দেয় বলি নাই কিন্তু, যদি দিত তাহলে যেতাম। তারপরে ধরে নেন আজকে হচ্ছে গিয়ে 4 তারিখ, সবাইকে দাওয়াত দিছে, আমার এখনো দাওয়াত দেয় নাই। বন্ধুরা জিজ্ঞেস করতেছে বন্ধু তোর দাওয়াত দিছে কিনা, তুই ওর বার্থডেতে যাবে কিনা? তখন আমি বললাম যে যদি আমার রানা দাওয়াত দিত তাহলে যাইতাম। ভাই ও তোমার দাওয়াতই দেয় নাই, যাবো কেমনে? তার মানে এখনো সুযোগ আছে, সে আমার যদি 4 তারিখে দাওয়াত দেয় আমি তার বার্থডেতে যাবো, তার মানে পাস্ট টেন্স, বাট এখনো সুযোগ আছে। থার্ড কন্ডিশনে বলা হচ্ছে ধরে নেন 6 তারিখে গিয়ে, ধরেন এটা ঘটনা ঘটে গেল যে আজ 6 ফেব্রুয়ারি, আর আমার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান সেটা 5 তারিখে হয়ে গেছে। এবার আমার কিছু বন্ধু বললো যে ভাই সবারই দেখলাম তুই যে আসলি না। তখন আমি আমার বন্ধুদেরকে বললাম, বা ওই বন্ধুকে বললাম যে ভাই যদি আমার রানা দাওয়াত দিত তাইলে আমি আসতাম, ও তো আমার দাওয়াতই দেয় নাই, অনুষ্ঠান শেষ তাই আসতেও পারি নাই। তাহলে দেখেন থার্ড কন্ডিশনে মূলত যেটা আর হওয়া সম্ভবই না, অসম্ভব, এই বিষয়টা ব্যাখ্যা করা হয়। আশা করি সেকেন্ড এবং থার্ড কন্ডিশনের বিষয়টা বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা,
তাহলে এই হইতেছে গিয়ে বাবা থার্ড কন্ডিশন। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, এই থার্ড কন্ডিশনটাকে আপনি চাইলে ইনভার্সনে বদলে নিতে পারেন। ইনভার্সন মানে হচ্ছে স্বাভাবিক স্ট্রাকচারটাকে বদলে দিয়ে অক্সিলারি ভার্ব বা মূল ভার্বটা সামনে আনা। আমরা ইফ ছাড়াও এই কন্ডিশনটা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা হ্যাডটাকে সামনে আনবো, ইফটাকে তুলে দেব। তাহলে এটা হবে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস আদার্স। বাকি অংশ সেম থাকবে, না লিখলেও চলে, তাও লিখে দিচ্ছি। সাবজেক্ট এই যে উড অথবা খুড অথবা মাইট, এই তিনটার একটা তো থাকছেই, হ্যাভ প্লাস V3 প্লাস আদার্স। তাহলে এটাও কিন্তু থার্ড কন্ডিশন। তাহলে আপনি এই পর্যন্ত কন্ডিশন পাইছেন তিনটা, স্ট্রাকচার পেয়েছেন চারটা, ঠিক আছে? তাহলে এইবার আমরা একটা কাজ করতে পারি, এই স্ট্রাকচারেই আমরা বাক্য দেখতে পারি। হ্যাঁ, তো দেখেন এই যে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন যেটা লিখে দিছি আমি। এইবার ওই অনুযায়ী আমি আপনাদেরকে বাক্য এখানে দেখাই, দেয়াই আছে, ঠিক আছে? দেখেন বাক্য আপনারা দেখলেই বুঝতে পারবেন। যেমন এই যে ইফ হি কলস মি, যদি সে আমাকে ডাকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভার্বের 1 নাম্বার ফর্ম সাথে এস যোগ হয়েছে। ইফ হি কলস মি, যদি সে আমারে ডাকে, আই শ্যাল, আই উইল, আই ক্যান, আই মে, আই শুড, আই মাস্ট, আই হ্যাভ টু গো দেয়ার। যদি সে আমাকে ডাকে আমি সেখানে যাব, আমি সেখানে যেতে পারি, আমি সেখানে যেতেও পারি, নাও যেতে পারি, আমার সেখানে যাওয়া উচিত, আমি অবশ্যই সেখানে যাব, আমাকে সেখানে যেতে হবে। খেয়াল করছেন? আচ্ছা, তার মানে আপনি এখানে শ্যাল থেকে হ্যাভ টু পর্যন্ত যে কোনো একটা নিতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এইটাই যখন সেকেন্ড কন্ডিশনে গেল, ইফ হি কলস মিটা হয়ে গেল। দেখেন ইফ হি কলড মি, এই যে দেখেন V2 হয়ে গেছে বাবা। ইফ হি কলড মি, যদি সে আমাকে ডাকতো, এবার শ্যাল এবং উইলটা উড হয়ে যায়, ক্যানটা কুড হয়ে যায়, মেটা মাইট হয়ে যায়, বাকিগুলো দরকার নাই। আই উড গো দেয়ার, আই কুড গো দেয়ার, আই মাইট গো দেয়ার। ওকে, থার্ড কন্ডিশনে গিয়ে কি হলো দেখেন, ইফ হি কলড মি না হয় আমরা এখানে লিখলাম ইফ হি হ্যাড কলড মি, যদি সে আমাকে ডেকে থাকতো, সেক্ষেত্রে আই উড হ্যাভ অথবা আই কুড হ্যাভ অথবা আই মাইট হ্যাভ গন দেয়ার। এইটা হলো বাবা থার্ড কন্ডিশন। মজার ব্যাপার হচ্ছে যে বিষয়টা আমি আপনাদেরকে একটু আগে বললাম, আপনি চাইলে থার্ড কন্ডিশনের ইফটাকে ঘ্যাচাং করে কেটে দিয়ে হ্যাডটারে সামনে আনতে পারেন। এই যে এখানে হয়ে গেছে দেখেন, হ্যাড হি কলড মি, যদি সে আমাকে ডেকে থাকতো, আই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেয়ে থাকতাম বা যেয়ে থাকতে পারতাম। এটা হচ্ছে গিয়ে এটাকে বলা হয় ইনভার্সন। ইনভার্সন বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? ইনভার্সন বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা এই অংশটা বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন প্লিজ। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। দেখেন আরেকটা কন্ডিশন আছে বাবা, আমরা যেটা অনেকেই পড়ে আসছি, হ্যাঁ অনেকেই পড়ছেন আপনারা এটা, হ্যাঁ সেটা হচ্ছে এটাকে বলা হয় আনরিয়াল পাস্ট অথবা ইমাজিনারি পাস্ট। আনরিয়াল পাস্ট অথবা ইমাজিনারি পাস্ট। অনেকে প্রশ্ন করে ভাই এইটা আবার কি? হ্যাঁ, এটাকে বলা হয় কাল্পনিক অতীত। কি বলা হয়? কাল্পনিক অতীত। আমাদের বাংলাদেশি যে বইগুলো, তারা এখানে যেই কাজটা করে, তারা সেকেন্ড কন্ডিশনের সাথে আনরিয়াল পাস্টকে গুলায় ফেলে বা মিলায় ফেলে। হ্যাঁ, তারা সেকেন্ড কন্ডিশন এবং আনরিয়াল পাস্টটাকে এক ধরে নেয়। আচ্ছা, আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে বেসিক সেন্টেন্স প্যাটার্নে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই দুটোর পার্থক্য দেখিয়েছি। আমি আপনাদেরকে বলেছিলাম, আপনি যদি বলেন যে হ্যানা টেকস টি, হ্যানা চা খায়, এই বাক্যে, হ্যাঁ আপনারা তো ইদানিং নতুন ভাইরাল ডায়লগ শুরু করছেন যে হ্যানার বিয়ে হয়ে গেছে, হ্যাঁ হ্যানা আর নেই, দরকার নাই ওইদিকে যাওয়া। তাহলে দেখেন এই বাক্যে হ্যানা হলো সাবজেক্ট, টেকস হচ্ছে ভার্ব, টি হলো অবজেক্ট। তো আমি বলেছিলাম আপনাদেরকে এটা ইজিলি মাথায় রাখতে পারেন, আপনি ভার্বটাকে তুলে দিয়ে দুটো অংশ লিখবেন। তাহলে এই বাক্যে আমরা পাচ্ছি হ্যানা আর পাচ্ছি টি। এবার মাঝখানে সমান চিহ্ন দিয়ে দেখবেন তারা এক নাকি আলাদা। হ্যানা চা খায় বা হ্যানা চা পান করে, তার মানে কি আপনি বলবেন যিনি হ্যানা তিনিই চা? নো, এক না। ভার্বের আগেরটা এবং পরেরটা আলাদা হলে আমরা এটাকে, পরের অংশটাকে অবজেক্ট বলি। অবজেক্ট বলি। আচ্ছা, এবার পরের অংশটাতে আসেন। আমরা যদি বলি হ্যানা লুকস কিউট,
হ্যানাকে কিউট দেখায়, এই বাক্যে হ্যানা হলো সাবজেক্ট, লুকস হচ্ছে ভার্ব, এটাকে আমরা লিঙ্কিং ভার্বও বলি, কিউট হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট এটা বুঝতে গেলে আপনাকে ভার্বের আগের এবং পরের অংশটা রেখে ভার্বটাকে মুছে ফেলতে হবে এবং একটা সমান চিহ্ন দিয়ে দেখতে হবে তারা আদৌ সমান নাকি সমান নয়। হ্যানা লুকস কিউট, এই বাক্যে যে হ্যানা সেই কিউট, যে কিউট সেই হ্যানা। আগেরটা পরেরটা এক হলে পরের অংশটাকে আমরা কমপ্লিমেন্ট বলি, আর আগেরটা পরেরটা আলাদা হয়েছে আমরা এটাকে অবজেক্ট বললাম, যদিও আলাদা হলে সেটাকে এক্সটেনশনও বলা হয়। আশা করি এতটুকু বুঝতে পারছেন যে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা কি। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনাদেরকে একটু লিখে দেখাই যে জিনিসটার কারণে আমাদের বইগুলো এটাকে সেকেন্ড কন্ডিশনের সমতুল্য অনেকেই মনে করে আর কি। সেটা হচ্ছে আমরা আজীবন পড়ে আসছি ভার্বের বেস ফর্ম, অনেকে প্রেজেন্ট ফর্মও বলে, যদি আমরা বলেছি বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম এক না, পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আপনি আজীবন পড়ে আসছেন টেক, took, taken, এই যে প্রেজেন্ট ফর্ম বলাটা উচিত না, এটা হচ্ছে বেস ফর্ম, তারপরে পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমরা পড়ে আসছি বি, ব্র্যাকেটে কি পড়ছেন এম, ইজ, আর। পাস্ট টেন্সে কি পড়েছেন? পাস্ট টেন্সে পড়েছেন ওয়াজ অথবা ওয়ার। হ্যাঁ, পাস্ট পার্টিসিপলে কি পড়ছেন ভাই? বিন পড়ছেন। তো দেখেন ইফ হি took tea, যদি সে চা পান করত, এইটাকে আমরা অনেকে যেহেতু সেকেন্ড কন্ডিশন ভাবছি, এইটার সমতুল্য ধরে ইফ হি were my friend, এইটারেও আমরা অনেকে সেকেন্ড কন্ডিশন ভাবছি। আমাদের ভাবার কারণটা কি? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মানে ভার্বের পাস্ট ফর্ম, এইখানেও আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম কিভাবে? ওই যে দেখেন টুক যেভাবে পাস্ট ফর্ম, ওয়ারও কিন্তু সেভাবে পাস্ট ফর্ম। তো আমাদের অনেকের ধারণা যে যেহেতু এইটাও ভার্বের 2 নাম্বার ফর্ম তাহলে মানে এইটাও সেকেন্ড কন্ডিশন। না ভাই, এইটা সেকেন্ড কন্ডিশন। দেখেন এইখানে কিন্তু বাবা অবজেক্ট ছিল। আচ্ছা বলেন তো, যদি সে আমার বন্ধু হতো তার মানে কি সেই হতো আমার বন্ধু, আমার বন্ধুই হইতো সে। আগেরটা পরেরটা এক, এইটা কি কমপ্লিমেন্ট। এই পার্থক্যটা মানে এই যে পার্থক্যটা এইটাকেতেই অনেকে সিলি মিস্টেক করে ফেলে, দুটোর মধ্যে ধরতে পারে না। তাহলে সেকেন্ড কন্ডিশনের সাথে এই কন্ডিশনটার পার্থক্য কি? সেকেন্ড কন্ডিশনে দেখবেন ভার্বের পরে অবজেক্ট মানে ভার্বের পাস্ট ফর্মের পরে অবজেক্ট বা এক্সটেনশন থাকতেছে। আর ইমাজিনারি পাস্ট বা আনরিয়াল পাস্ট, এখানে তো আমরা দেখেন সাবজেক্ট একটা ফিক্সড পেলাম, মানে সরি ইফ এর পরে আমরা একটা সাবজেক্ট পেলাম, এই জায়গাটাতে আমরা মানে ইমাজিনারি পাস্ট বা আনরিয়াল পাস্টে আমরা ওয়ার লিখি সবসময়, তারপরে থাকে কমপ্লিমেন্ট। তাহলে দেখেন আগের যে ফার্স্ট সেকেন্ড থার্ড কন্ডিশন পেয়েছেন, সেখানে কিন্তু আপনি কমপ্লিমেন্ট পান নাই, এখানে কমপ্লিমেন্ট পেয়েছেন। এইটাই হচ্ছে গিয়ে ভাই ডিফারেন্স, এটাই হচ্ছে পার্থক্য। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমাকে অন্তত সেকেন্ড কন্ডিশনকে আর আনরিয়াল পাস্টকে আপনারা এক বলে মনে দুঃখ দিয়েন না, কষ্ট দিয়েন না। তাহলে আশা করি ইনশাআল্লাহ এতটুকু বুঝা ফেলছেন। তো ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস কমপ্লিমেন্ট থাকলে, যেহেতু এটা ভার্বের পাস্ট ফর্ম, সো আমরা সেকেন্ড কন্ডিশনের মতোই এই জায়গাটাতে উড কুড মাইট লিখি। তো অনেকেই যে সেকেন্ড কন্ডিশনের মতো পরের অংশটাতে উড কুড মাইটটাকে দেখে এটাকেও সেকেন্ড কন্ডিশন ভাবে। পার্থক্যটা তো আমি বলেছি বাবা, এখানে কমপ্লিমেন্ট আছে অন্য জায়গায় নাই। এই কন্ডিশনটাকেও চাইলে আপনি ইনভার্সনে আনতে পারেন, অর্থাৎ ইফটাকে তুলে দিয়ে ওয়ারটাকে সামনে এনে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টটা লিখে বাকি অংশ সেম। যেমন দেখেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইফ আই ওয়ার আ মিলিয়নার, ইফ আই ওয়ার আ মিলিয়নার, আমি যদি কোটিপতি হতাম, তার মানে দেখেন তো এই বাক্যে আমি কে হইতাম? একজন কোটিপতি। এই কোটিপতিটাকে আমি, আগেরটা পরেরটা এক, সো এটা কিন্তু কমপ্লিমেন্ট। আমি যদি কোটিপতি হতাম, I would always try to help the poor, আমি গরিবদেরকে সহায়তা করতে চেষ্টা করতাম। এই বাক্যটাই আপনি এভাবে করতে পারেন, ইফটারে তারাই দিয়ে ওয়ার এ মিলিয়নার, আমি যদি একজন মিলিয়নার হতাম, I would always try to help the poor, আমি সবসময় গরিবদেরকে সাহায্য বা সহযোগিতা করার চেষ্টা করতাম। এই তো মাশাআল্লাহ আপনারা বিষয়টাতে ধরে ফেলাইছেন। তাহলে আমরা ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন এই তিনটা চিনেছি, প্লাস আনরিয়াল পাস্ট এটাও চিনতে পারছি। এইখানে আর ইনশাআল্লাহ
সমস্যা নাই, যদিও আমরা 4টা কন্ডিশন পেলাম, তবে আমাদেরকে ধরে নিতে হয় এই পর্যন্ত আমরা কন্ডিশন পাইছি 3টা। এইভাবে আমাদেরকে পড়ানো হয়েছে। দেন কামস জিরো কন্ডিশন। জিরো কন্ডিশনটা কি বাবা? ইফ যুক্ত অংশে, হ্যাঁ, ইফ যুক্ত অংশটাতে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে এবং পরের অংশেও যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, হ্যাঁ, তখন এটাকে জিরো কন্ডিশন বলা হয়। সাধারণত চিরন্তন সত্য, বৈজ্ঞানিক কাজকর্ম ইত্যাদি বোঝানোর জন্য আমরা জিরো কন্ডিশনটাকে ব্যবহার করি। ওকে, যেমন দেখেন এক্ষেত্রে কি হবে? সামনের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট। ইফ দ্য সান রাইজেস, যদি সূর্য উঠে, এই যে দেখেন এখানে V1 এস যুক্ত আছে, ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স, অন্ধকার দূর হয়, এইখানেও প্রেজেন্ট ইনডিফিনিট। একইভাবে দেখেন ইফ দ্য মেশিন টেকস 10 লিটার ডিজেল, যদি মেশিনটাকে 10 লিটার ডিজেল দেয়া হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইট ওয়ার্কস, এটা কাজ করে আপ টু 15 আওয়ার্স, প্রায় 15 ঘন্টা কাজ করে। আব্দুল্লাহ মামুন ভাই বলছেন একটা ভালো গ্রামার বইয়ের নাম বলেন। একটা ভালো গ্রামার বই হিসেবে আপনারা এই বইটা সবাই কাছে রাখতে পারেন, চমৎকার একটা বই, আ প্যাসেজ টু দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এস.এম. জাকির হোসেন স্যারের সুপার ডুপার একটা বই। হ্যাঁ, চমৎকার একটা বই, কালেকশনে রাখতে পারেন, কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝা ফেলছি। এর বাহিরে আরেক রকমের কন্ডিশন আছে, এটা আমি আপনাদেরকে একটু দেখাই দেই। এটাকে আপনি বলতে পারেন ইম্পারেটিভ কন্ডিশন। ইম্পারেটিভ কন্ডিশন বইগুলোতে সাধারণত ইম্পারেটিভ কন্ডিশনটা আলোচনা করা হয় না। এটা অবশ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই বলি আমরা। সেটা হচ্ছে গিয়ে দেখেন, আপনি আপনার বন্ধুরে বলতেছেন কল মি, আমার একটা কল দিস অথবা আমার একটু ডাক দিস, ইফ ইউ সি হিম। এটাকে এভাবে বলতে পারেন, এই যে ইফ ইউ সি হিম, যদি তুমি তাকে দেখো, কল মি, আমার একটা কল করো, নক দিও। ধরেন ধরেন আপনার একজন পরিচিত মানুষ, সে আপনার থেকে 2000 টাকা ধার নিছে, বন্ধু বান্ধব আর কি, 1 সপ্তাহ কথা বলছে, এখন 2 মাস 4 মাস 5 মাস পার হয়ে গেছে, কিন্তু সে দিচ্ছে না। ঠিক আছে, আপনার অনেক দিন পার হয়ে গেছে, কিন্তু সে আপনার আর টাকাটা দিচ্ছে না। তখন আরেক বন্ধুরে বললেন যে দোস্ত, ইফ ইউ সি হিম, যদি ওরে দেখো, কল মি, আমার ডাক দিও। ঠিক আছে, এরকম আর কি। আমরা আরো অনেক বাক্য লিখতে পারি, যেমন ইউজ দিস ডোর, এই দরজাটা ব্যবহার করো, ইফ ইউ হ্যাভ এনি ইমার্জেন্সি অর এনি প্রবলেম, যদি কোনো সমস্যা হয় এই দরজাটা ব্যবহার করো। এই যে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই যে দেখেন একটা অংশে কন্ডিশনাল মানে ইফ থাকতেছে, আর একটা অংশে আপনি ইম্পারেটিভ লিখতেছেন। হ্যাঁ, এই যে ইম্পারেটিভ, এটা একটা কন্ডিশন। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা প্র্যাকটিক্যালি কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই। তাহলে এটা আমরা একটু আগে বলে আসছি ভাই, হ্যাঁ, এটা আমরা একটু আগে বলে আসছি, একটু আগে দেখে আসছি, এখানে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটা আমরা বলে ফেলছি। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যদি তুমি একটা বাদ্যযন্ত্র বাজানো শিখতে চাও, ইউ হ্যাভ টু প্র্যাকটাইজ, তোমাকে অনুশীলন করতে হবে। আপনারা অনেকেই জানেন কিনা জানি না, এই যে দেখেন এস ই, এটা একটা ভার্ব, কিন্তু হ্যাঁ, এটা ভার্ব। নাউন হলে আমরা সি ব্যবহার করি, যদিও সি দিয়েও অনেক সময় ভার্ব ব্যবহার করা হয়। এইবার আসেন আপনারা জাস্ট আমাকে একটু কমেন্ট করে বলেন, ইফ উই হ্যাড আ বোট, এটা কি ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, নাকি জিরো কন্ডিশন? কুইকলি কমেন্ট করেন তো দেখি। হ্যাঁ, দেখেন এখন আমরা অনেকে কটটা খাই কোন জায়গায় জানেন? আমরা কিন্তু জানি V1, V2, V3, আমরা এগুলো পড়ে আসছি। এখন আপনি পড়ে আসছেন ইট, 8, ইটেন, এটা আপনি পড়ে আসছেন ভাই। হ্যাঁ, ইট, 8, ইটেন। তেমনি পড়ে আসছেন হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট টেন্সে পড়েছেন হ্যাড
পাস্ট পার্টিসিপলও পড়েছেন হ্যাড। এইখানে যেহেতু আপনি হ্যাড দেখতে পেয়েছেন, এরপরে সরাসরি একটা নাউন চলে আসছে, তার মানে অবজেক্ট চলে আসছে, তাহলে এখানে হ্যাড প্লাস V3 নাই, জাস্ট এখানে সেকেন্ড কন্ডিশন আছে। তাহলে আমরা জানি যুক্ত অংশে পাস্ট টেন্স থাকলে পরের অংশে উড কুড মাইট হয়। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে বি। ইফ উই হ্যাড আ বোট, যদি আমাদের একটা নৌকা থাকতো, উই উড ক্রস দ্য রিভার, আমরা নদীটা পার হতাম। তার মানে আমাদের কাছে নৌকা ছিল না, আমরা নদী পার হতে পারিও নাই। এইবার যদি পরের প্রশ্নে চলে আসেন, ইফ উই ড্যাশ আ বোট, যদি আমাদের একটা নৌকা থাকতো যে কোনো একটা, উই উড হ্যাভ ক্রসড দ্য রিভার, এই প্রশ্নটার উত্তর কি হবে একটু বলার চেষ্টা করেন প্লিজ। আচ্ছা, সজীব ভাই বলছেন হচ্ছে সি নাকি? 3 কি সি? আচ্ছা, ও মাই গড, এইটা আপনারা কি বুঝা বললেন? হ্যাভ হ্যাড, এটা কোনো কথা বললেন ভাই? এটা কিছু হইল? বলেন তো। আমরা একটু খেয়াল করি তো ভাই, আমরা এই যে উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাভ কোন জায়গাটায় যুক্ত করি? থার্ড কন্ডিশনে। তার মানে প্রথম অংশে হ্যাড প্লাস V3 থাকতে হবে। থার্ড কন্ডিশনেই তো আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ব্যবহার করি। হ্যাঁ, দেখেন তো, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ কোথায় ব্যবহার করেন? থার্ড কন্ডিশনে। সো এখানে যারা খেয়াল করেন নাই তারা কট খেয়ে গেছেন। তাহলে দেখেন, ইফ উই হ্যাড আ বোট, যদি আমাদের একটা বোট থাকতো, এইখানে প্রথম হ্যাড হলো অক্সিলারি ভার্ব, পরেরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে কারেক্ট আনসার হচ্ছে ডি। ওকে, এইবার মাশাআল্লাহ অনেকে ধরে ফেলছেন। যদি আমাদের একটা নৌকা থাকতো, আমরা নদীটাকে ক্রস করতাম। এই যে উড আছে, হ্যাভ আছে, ক্রসড আছে, তো ভাই এটার সেকেন্ড কন্ডিশন কেমনে করেন আপনারা? ওকে, এই তো মাশাআল্লাহ। এবার আসেন 4 নাম্বার যে কোয়েশ্চেনটা। হ্যাঁ, এটা মারাত্মক সহজ। কেন মারাত্মক সহজ বললাম? কারণ সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 দেয়া আছে। ভাই উড হ্যাভ প্লাস V3 আছে মানেই হলো এটা থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে কি হবে? হ্যাড প্লাস V3 হবে। তাহলে খান্ট আছে, হ্যাডন মেইড আছে, কুডন মেক আছে, ডিডন মেক আছে। ডিড হচ্ছে V2, এটা নেওয়ার সুযোগ নাই। কুড নেওয়ার সুযোগ নাই, খান্ট নেওয়ার সুযোগ নাই। তাহলে কারেক্ট আনসার হচ্ছে বি। তাহলে আমরা কি পাচ্ছি? ইফ ইউ হ্যাডন্ট মেড দেয়ার মিস্টেক, যদি তুমি এই ভুলটা না করতে, ইউ উড হ্যাভ পাসড দ্য টেস্ট, তুমি পরীক্ষাটায় পাস করতে। এ তো মাশাআল্লাহ, জাকিয়া, নাইম ভাই, মনোয়ার, রনি ভাই সহ অনেকে উত্তর লিখে ফেলছেন। রাবে, আয়াত, থ্যাংক ইউ। হ্যাঁ, অরুণিমা, ধন্যবাদ। এবার আসেন 4 নং প্রশ্ন। এইখানেও আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ, মারাত্মক একটা কোয়েশ্চেন। আমি এটা অনেকবার দেখিয়েছিলাম আমার লাইভ ক্লাসে। খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, যেখানে পোলাপান নিয়মিত ভাবে ভুল করে ফেলে। দেখি আপনারা এটাকে ভুল না করে রুলটাকে ধরতে পারেন কিনা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। দেখেন, ইফ ইউ ড্যাশ ম্যাথ অ্যাট স্কুল, দেখেন এখানে আছে উড প্লাস V1, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হলো সেকেন্ড কন্ডিশন। এটা সেকেন্ড কন্ডিশন আমরা বুঝে ফেলাইছি। কিভাবে বুঝছি? যে উড দেয়া আছে। থার্ড কন্ডিশন হলে কি থাকতো? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ থাকতো, যেটা নাই। সো এটা সেকেন্ড কন্ডিশন। তাহলে সেকেন্ড কন্ডিশনে আমাদের কি লাগবে? আগের অংশে V2 লিখতে হবে। তাহলে দেখেন এখানে ডাজ আছে আর ওন্ট আছে, এই দুটোকে আমরা কেটে দেব, কারণ সেকেন্ড কন্ডিশনে আগের অংশে পাস্ট ইনডিফিনিট থাকতে হয়। এবার দেখেন, আপনাকে বাক্যটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। যদি তুমি স্কুলে অঙ্ক বা গণিত ডট ডট ডট, যদি তুমি স্কুলে গণিত ডট ডট ডট, ইউ উড ফাইন্ড কমার্স, তুমি দেখতে পেতে যে কমার্সটা ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, কমার্স বোঝা কঠিন। খেয়াল করেন, কমার্স বোঝা কঠিন। আচ্ছা, আপনি যদি স্কুলে ম্যাথ শিখতেন তাহলে কি আপনি দেখতে পেতেন কমার্স কঠিন? নাকি আপনি যদি দেখতেন, মানে আপনি যদি স্কুলে ম্যাথ না শিখতেন তাহলে কমার্সটা আপনার কাছে কঠিন মনে হইতো? ম্যাথ শিখে আসলে কমার্স কঠিন লাগে নাকি না শিখে আসলে কমার্স কঠিন লাগে? ডেফিনেটলি না শিখে আসলে। সো কারেক্ট আনসার হচ্ছে বি।
ইফ ইউ ডিডন্ট লার্ন, যদি তুমি ডিডন্ট লার্ন ম্যাথ আর স্কুল, যদি তুমি স্কুলে ম্যাথ না শিখে আসতে বা না শিখতে, ইউ উড ফাইন্ড, তুমি দেখতে পেতে কমার্স ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। কমার্স বা বাণিজ্যটা বা বিজনেস, হ্যাঁ বিজনেস স্টাডিজ যেটাই বলেন আর কি, এইটা বোঝা কঠিন। এখন আপনি যদি এ লেখেন তাহলে এটা হচ্ছে গিয়ে ভুল, বাক্যটা মানে বাক্য মিলতো না, অর্থ মিলে না। হ্যাঁ এখানে অর্থ মিলে না। আপনি যদি এ নাম্বার লিখতেন তাহলে কি হতো, যদি তুমি স্কুলে ম্যাথ শিখতা তাহলে তোমার অঙ্ক ভাই কমার্সটা কঠিন লাগতো। ভাই ম্যাথ শিখলে কঠিন লাগে না, না শিখলে কঠিন লাগে। এবার আসেন এই 6 নং প্রশ্নটা, দেখি আপনারা ট্রাই করেন উত্তর দিতে পারেন কিনা। অয়েল, তেল, ফ্লোটস, ভেসে থাকে, ইফ ইউ পোর ইট অন ওয়াটার, যদি তুমি তেলকে পানির উপরে ঢেলে দাও তাহলে এটা ভেসে থাকে। এটা চিরন্তন সত্য কথা ভাই, ঠিক আছে, এটা চিরন্তন সত্য কথা। তো দেখেন চিরন্তন সত্যের ক্ষেত্রে আমরা কি করব, আমরা জানি জিরো কন্ডিশন। হ্যাঁ আমরা পড়ে আসছি জিরো কন্ডিশন কি হয়, ইফ যুক্ত অংশেও সাবজেক্ট প্লাস V1 প্লাস বাকি অংশ, পরের অংশ সাবজেক্ট প্লাস V1 প্লাস বাকি অংশ। এখানে প্রয়োজন অনুযায়ী এস যোগ হতে পারে, এখানেও প্রয়োজন অনুযায়ী এস যোগ হতে পারে। এটা আমরা কখন ব্যবহার করি, ওই যে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক কাজকর্ম, এই যে দেখছেন। আচ্ছা আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। চিন্তা করছেন, একজন প্রশ্ন করছে স্যার আজ ক্লাসটা কোন গ্রুপে নিচ্ছেন? মাগো, আপনি যেই গ্রুপে ক্লাস করতেছেন আমি সেই গ্রুপেই ক্লাস নিচ্ছি বাবা। এটা কি বললেন আপনি? আপনি যেই গ্রুপে লাইভ দেখতেছেন সেই গ্রুপে ক্লাস হচ্ছে। আচ্ছা নাসিমা ইসলাম, এইবার আসেন আমরা 7 নং প্রশ্নে চলে যাই। Had I heard the weather report, তো দেখেন আমরা এখানে দেখতে পেলাম had প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট, তাহলে পরের অংশে কি হবে, উড, কুড, মাইট। তো এই অপশনগুলোতে আমরা অন্য কিছু পাই নাই, সো আমি কুড মাইট এগুলো লিখলাম না, সাবজেক্ট প্লাস উড, উড এবং মাইট বাদ দিলাম, প্লাস সাথে একটা কি হবে, থার্ড কন্ডিশন যেহেতু হ্যাভ হবে, তারপরে V3 হবে। তাহলে এখানে V2 আছে, নেব না, শুধু উড আছে, নেওয়া যাবে না। এখানে উড হ্যাভ বিন টেকিং আছে, নেব না। তাহলে কারেক্ট আনসার হচ্ছে সি, had I heard the weather report। এটা কিন্তু এইভাবে লিখতে পারতাম আমরা, মনে আছে না? এটা হচ্ছে গিয়ে এটা এইভাবে লেখা যাইতো, if I had heard the weather report। তো এইখানে ইফটাকে বাদ দিয়ে হ্যাডটা সামনে আনছে। ওকে, এই তো মাশাআল্লাহ অনেকে লিখে ফেলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, মাশাআল্লাহ। এইবার আমরা 8 নম্বরে চলে আসি। আমরা 8 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। দিস কুড হ্যাভ ওয়ার্কড, এই যে কুড হ্যাভ ওয়ার্কড আছে, আমার আর বোঝার বাকি নাই, এইটা হলো থার্ড কন্ডিশন। তাহলে থার্ড কন্ডিশনে আমাদের কি থাকে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 থাকে। তাহলে ইফ দেয়াই আছে, সাবজেক্ট দেয়াই আছে, বিন কিন্তু V3 আমরা জানি, কারণ আমরা জানি বি ব্র্যাকেট এম ইজ আর পারসন 1 নাম্বার ফর্ম, ওয়াজ আর 2 নাম্বার ফর্ম, বিন 3 নাম্বার ফর্ম। তাহলে আমাদের দরকার হ্যাড, তাহলে অপশন চলে আসছে আমাদের এই। আচ্ছা এই তো মাশাআল্লাহ পারা যাবে। 9 নাম্বার, ইফ আই হ্যাডন্ট ওভারস্লেপ্ট, যদি আমি অতিরিক্ত না ঘুমাতাম, এই যে হ্যাড প্লাস V3 দেয়া আছে ভাই, থার্ড কন্ডিশন। হ্যাঁ বাংলাদেশে চাকরির পরীক্ষার ইতিহাসে সবচেয়ে বেশি প্রশ্নই আসে থার্ড কন্ডিশন থেকে। তাহলে আমরা জানি থার্ড কন্ডিশনে পরের অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ হয়, উইল হ্যাভ আছে, হবে না, উড হ্যাভ আছে। এখন উড হ্যাভ থাকলেই হবে না, সাথে V3 থাকতে হয়। এখানে দেয়ার একটা অ্যাডভার্ব, V3 নাই, দেয়ার একটা এখানে অ্যাডভার্ব, V3 নাই। তাহলে উড হ্যাভ প্লাস V3 কোন জায়গায় আছে, বি নাম্বার আছে, এটা কারেক্ট, বাকিগুলো কাটা। এবার চলে আসি আমরা 10 নাম্বার। ইফ উই হ্যাড হ্যাড আ বোট, আমাদের যদি একটা বোট থাকতো, নৌকা থাকতো, তাহলে দুটো হ্যাড হ্যাড দেয়া আছে, এটা আমরা একবার করে আসছি, যদিও গ্যাপটা এখানে চলে আসছে।
তাহলে আমরা জানি এটা হলো থার্ড কন্ডিশন। তাহলে থার্ড কন্ডিশনের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এখানে শুধু মাইট হবে না, মে আছে, এটা তো আরো আগে হবে না, মে বি আছে, হবে না। তাহলে দেখেন এখানে হচ্ছে মাইট হ্যাভ ক্রসড। আমাদের যদি এটা নৌকা থাকতো তাহলে আমরা হয়তো নদীটা পাড়ি দিয়ে থাকতাম। ওকে ডিয়ার, আশা করি ইনশাল্লাহ এতটুকু বুঝে ফেলছেন। এই পর্যন্ত অন্তত আপনাদের কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আর কখনোই সমস্যা হওয়ার সুযোগ নাই। তো আমাদের নেক্সট একটা ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ রান হতে যাচ্ছে। আপনাদের কোনো ভাই বোন থাকলে কাইন্ডলি আমাদেরকে একটু নক করবেন আমাদের গ্রামার ব্যাচটাতে অথবা ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচটাতে যুক্ত হওয়ার জন্য। আমাদের এই যে ফেসবুক পেজ আনলক ইংলিশ উইথ সুমন অথবা ইউটিউব চ্যানেল আনলক ইংলিশ উইথ সুমনের চোখ রাখলেই চলবে। আর কেউ যদি আমাদের কোর্সটাতে আপনাদের কোনো ভাই বোন যুক্ত হতে চায়, দয়া করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01917211236 এটা একটু শেয়ার করে দিন। হ্যাঁ, তো এই ছিল আমাদের আজকে কন্ডিশনাল সেন্টেন্সের ফুল আলোচনা আর কি। আপনারা আলোচনাটা আরেকবার দেখে নিন, আপনাদের জন্য সুবিধা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।